11 আজকের ক্লাসে ওয়েলকাম। আজকে আমরা আলোচনা করব চাপ আয়তনিক কার্যের বাকি অংশটা, অর্থাৎ পিভি টাইপ অফ ওয়ার্ক তার বাকি অংশটা আজকে আলোচনা করব। আগের ক্লাসে অবধি আমরা পেয়েছিলাম সেটা হচ্ছে W ইকুয়াল টু মাইনাস V1 V2 Px dV। এটা হচ্ছে পিভি টাইপ অফ ওয়ার্ক তার সাধারণ সমীকরণ। এবার একটা ছবি এঁকে বুঝলে আমাদের মনে হচ্ছে একটু সুবিধা হবে। এই আমার একটা আগের ক্লাসটা সবাই অবশ্যই দেখবে, সেখানে পিভি কার্য আমরা শুরু করেছিলাম। এই পিস্টন, এটা একটা ভারহীন ফ্রিকশনহীন পিস্টন, এর ওপর কিছু পরিমাণ ওয়েট দেওয়া আছে, যার ফলে এখানে গ্যাস রয়েছে, তার ভলিউম V1, এখানে যে প্রেসার আছে সেটা PEX বা P এক্সটার্নাল বাহ্যিক প্রেসার। এবার এরকম কন্ডিশনে যখন গ্যাস সম্প্রসারিত হবে তখন কার্য কি হবে, তাহলে প্রথমে আমরা দেখব গ্যাসের সম্প্রসারণ একটা বাহ্যিক চাপের বিরুদ্ধে। যেমন এখানে P এক্সটার্নাল আছে, এই P এক্সটার্নালের বিরুদ্ধে এই গ্যাসটা সম্প্রসারিত হলো, হয়ে এইখানে পৌঁছলো, তখন এর ভলিউম হলো V2। তাহলে এবার আমি কি দেখতে পাচ্ছি যে এই টাইপের সম্প্রসারণে তাহলে কাজ কি দাঁড়ালো, মাইনাস হবে, যেহেতু এখানে সিস্টেম পরিবেশের ওপর কাজ করছে সেই কারণে এই চাপটা কিন্তু মাইনাস হবে। তো V1 V2 Pex dV এর যদি আমি সমাকলন করি তাহলে পাবো Pex, এটা যেহেতু ফিক্সড, বাহ্যিক চাপ P এক্সটার্নাল নির্দিষ্ট, মানে এটা স্থির রয়েছে, সেই জন্য সমাকলনে এর কোনো পরিবর্তন হবে না। এবার আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করলে আমি পেলাম কি পরিমাণ কার্য হয়েছিল। dv সমাকলন করলে পাবো v, তাকে আপার লিমিট লোয়ার লিমিট দিয়ে মাইনাস করলাম, তাহলে আমি পেলাম Pex V2 মাইনাস V1। এক্ষেত্রে যেহেতু গ্যাস সম্প্রসারিত হয়েছে সেই কারণে V2 টা বড়, V1 ছোট, অর্থাৎ V2 গ্রেটার দ্যান V1। তাহলে ডেল্টা V ইকুয়াল টু কি হয়ে যাবে, V2 মাইনাস V1, এটা হয়ে যাবে পজিটিভ, ধনাত্মক। এই অবধি বোঝা গেল কেন ডেল্টা V ধনাত্মক হবে, যেহেতু V2 বড়, এক্ষেত্রে গ্যাস সম্প্রসারিত হওয়ার জন্য V2 বড়, সেই কারণে ডেল্টা V ধনাত্মক হয়ে যাবে। তাহলে মাইনাস Pex ইন্টু ডেল্টা V, এটা ঋণাত্মক। এটা ঋণাত্মক কেন হলো, কারণ আমাদের কনভেনশন, চিহ্নের যে নিয়ম আমরা শিখেছিলাম আগের ক্লাস, যারা মিস করেছো তারা অবশ্যই দেখে নেবে সেগুলো। তো যে ক্ষেত্রে সিস্টেম কার্য করে, এক্ষেত্রে গ্যাস এই পিস্টনটাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে, তার ফলে অভিকর্ষের বিরুদ্ধে কার্য হচ্ছে, তার মানে এক্ষেত্রে গ্যাসটাই আমার সিস্টেম। তো সিস্টেম যখন কার্য করছে পরিবেশের ওপর তখন সেটা ঋণাত্মক হবে। এই পেয়ে গেলাম। এবার যদি গ্যাসের সংকোচন হয়, সংকোচন হলে কি হবে, সেই P এক্সটার্নালের বিরুদ্ধেই সংকোচন হচ্ছে, আমার পিস্টনটা এইখানে এসে পৌঁছবে। পিস্টন যদি এখানে এসে পৌঁছয় তখন কি হবে, এখানে কিছু ওয়েট আছে। আচ্ছা, এবার বাহ্যিক চাপ P এক্সটার্নাল, তাহলে আমি কি দেখছি যে সংকোচন, সম্প্রসারণ হয়ে গেছে। এবার দেখবো আমরা গ্যাসের সংকোচন P এক্সটার্নালের বিরুদ্ধে। এক্ষেত্রে তাহলে কি হবে, এক্ষেত্রে পরিবেশের ওপর, পরিবেশ সিস্টেমের ওপর কাজ করছে, এই সিস্টেমটাকে যে সরিয়ে দিচ্ছে, এই কাজটা কে করছে, এই কাজটা করছে পরিবেশ, সারাউন্ডিংস কাজ করছে। তাহলে এতে কি হবে, আমার এতে সমীকরণ যে ছিল একই হবে, V1 থেকে V2 Pex dV এর সমীকরণ সমাকলন করলে আমি পাবো Pex, V পেতাম, dV সমাকলন করলে আমি V পাবো, দিয়ে আপার লিমিট থেকে লোয়ার লিমিট মাইনাস করব।
এটা সম্প্রসারণ, এবার এটা হচ্ছে আমি করছি সংকোচন। এবার এই ক্ষেত্রে একই রকম ভাবে PEX ইন্টু ডেল্টা ভি পেলাম, কিন্তু এক্ষেত্রে যেটা হলো যে V2টা তো ছোট, যেহেতু গ্যাসের সংকোচন হয়েছে। গ্যাসের সংকোচন হলে কি হবে, V2টা ছোট হয়ে যাবে, তাহলে V2 মাইনাস V1 এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে নেগেটিভ। V2 মাইনাস V1 যেহেতু নেগেটিভ হয়ে যাবে, তাহলে এটাও নেগেটিভ, এটাও সামনে নেগেটিভ চিহ্ন আছে, কি হয়ে যাবে মাইনাস PEX ইন্টু DV, এই যে রাশিটা ডেল্টা ভি, এই রাশিটা হয়ে যাবে ধনাত্মক। আর চিহ্নের যে নিয়ম অনুযায়ী আমরা শিখেছিলাম যে যখন সারাউন্ডিংস কার্য করে সিস্টেমের ওপর, তখন সেই কার্যটা ধনাত্মক হয়। পরাবর্ত প্রক্রিয়ায় চাপ আয়তনিক কার্য। আচ্ছা, এবার পরাবর্ত প্রক্রিয়ায় যদি একটা গ্যাসকে, যেমন আগের বারও আমরা করলাম, এতক্ষণ ধরে করেই যাচ্ছি আমরা, V2 থেকে V1 থেকে V2 পরিমাণে গ্যাসের সম্প্রসারণ করব। তাহলে এই প্রক্রিয়াটা যদি পরাবর্ত হয় তাহলে কি হবে, পরাবর্ত হলে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ধাপে আমাকে এই কাজটা করতে হবে। তাহলে প্রথম কাজ যেটা করতে হবে, অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ধাপে সংগঠিত হবে, ঠিক আছে। নাম্বার 2, আর কি করতে পারি আমি, এক্ষেত্রে চালক বল মানে ড্রাইভিং ফোর্স, সেটা কি হবে, ড্রাইভিং ফোর্স বিরুদ্ধ বল অর্থাৎ অপোজিং ফোর্সের তুলনায় ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিমাণে বেশি হবে। ক্ষুদ্রাতি ক্ষুদ্র মানে খুব অল্প পরিমাণে বেশি হবে অপোজিং ফোর্স অর্থাৎ বিরুদ্ধ বল। এক্ষেত্রে তাহলে কি করতে হবে, অপোজিং ফোর্স ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিমাণে চালক বলের তুলনায় বেশি হবে, আর অসংখ্য ধাপে সংগঠিত হবে। এইভাবে যদি আমি একটা গ্যাসের ভলিউম, আমার কাছে একটা সিস্টেম আছে, আমার কাছে এই একটা সিস্টেম আছে, এখানে এটা পিস্টন আছে, যে পিস্টনটা ভারহীন এবং ফ্রিকশনহীন অর্থাৎ ঘর্ষণহীন, এর কোনো, এই যখন এরা ওঠানামা করবে কোনো ঘর্ষণ হবে না। আর যখন এই যে নিজস্ব কোনো ভার নেই, আমি এর ওপর যে ভারটা চাপিয়েছি, এই যে এটাই হচ্ছে W, এবং এটাই গ্যাসের ওপর যে চাপটা প্রয়োগ করেছে সেটা হচ্ছে P এক্সটার্নাল। এখানে যে পরিমাণ গ্যাস আছে সেটা V1 তার ভলিউম। আমাকে করতে হবে কি, যে এই পরাবর্ত প্রক্রিয়ায় অর্থাৎ রিভার্সিবল প্রসেসে আমাকে এই V1 ভলিউম থেকে গ্যাসটার ভলিউম V2 করতে হবে। এই হচ্ছে আমার কাজ। তো আমি প্রথমে কি করব, এক্ষেত্রে P এক্সটার্নাল বাইরের চাপ এবং গ্যাসের চাপ P। তো এই P এক্সটার্নাল এবং P এই দুটো সমান, তার ফলে পিস্টন নড়াচড়া করছে না, পিস্টন যেখানে ছিল সেখানেই আছে এবং গ্যাস তাহলে সাম্যাবস্থায় আছে। এর পরের ধাপে কি করতে হবে, খুব সামান্য পরিমাণে P এক্সটার্নালকে কমাতে হবে। সেই কমানোর পরিমাণটা হচ্ছে DP। খুব সামান্য পরিমাণে P এক্সটার্নালকে কমাতে হবে, তাহলে এই যে গ্যাসটা ছিল সেই গ্যাসটা DV পরিমাণ আয়তনে প্রসারিত হবে, যতক্ষণ না এই যে ডিপির জন্য, ডিপি পরিমাণ প্রেসার চাপ কমানোর জন্য এই ডিবি পরিমাণ গ্যাস সম্প্রসারিত হলো। এটা হচ্ছে 1 নম্বর ধাপ। তো আমার এইটুকু ভলিউমটাকে আমি যদি ডিবি ধরি, তখন P এক্সটার্নাল হয়ে গেল PX মাইনাস ডিপি, আর ভলিউম যেটা বাড়লো সেটা হচ্ছে ডিবি। এইভাবে অসংখ্য ধাপে ভলিউম ডিবি, এরকম পরের ধাপে ডিবি বাড়লো আর এখানে ডিপি পরিমাণ প্রেসার কমলো। ডিপি আর ডিবি এরকম প্রেসার, ডিপি প্রেসার কমছে আর ডিবি ভলিউম বাড়ছে, এবং তখন আবার সিস্টেম সাম্যাবস্থায় পৌঁছচ্ছে, কারণ এখানে যে প্রেসার ছিল সেটা এক্সটার্নাল প্রেসারের সমান হচ্ছে।
এইভাবে চলতে চলতে তাহলে আমি যে কার্য আমার দরকার, তো আমি যে কাজ কতটা কাজ হলো সেটা গুনবো, আগেই রিভার্সেবল চিহ্ন দেবো না। এই প্রত্যেকটা ধাপে যে পরিমাণ কার্য হচ্ছে সেটা হচ্ছে ডেল্টা ডব্লিউ রিভার্সেবল। এটাকে আমি প্রত্যেকটা ধাপে, এই যে একটা ডিভির জন্য একটা ডিপির জন্য একটা ডিভি, প্রতিটা ধাপে যে কার্যের পরিমাণ সেটা হচ্ছে ডেল্টা ডব্লিউ রিভার্সেবল। কি করে পাবো আমি ডেল্টা ডব্লিউ রিভার্সেবল এর মান? তাহলে হয়ে যাবে মাইনাস PEX ইন্টু ডিভি, PEX ইন্টু ডিভি, এটা ইকুয়াল টু PDV। যেহেতু PEX টা গ্যাসের চাপ P এর সমান, সেই জন্য এটা হয়ে গেল PDV। এবার আমি যদি এর সামেশন করি তাহলে আমি পাবো W রিভার্সেবল ইকুয়াল টু মাইনাস V1 থেকে V2 PDV। এইভাবে আমরা পরাবর্ত প্রক্রিয়ায় গ্যাসের সম্প্রসারণে যে পরিমাণ কার্য সম্পাদিত হলো সেটা গণনা করতে পারবো। এখানে P এর মান কিন্তু আমাকে প্রতিটা ধাপে P এর সাথে V অর্থাৎ চাপের সাথে আয়তন কিভাবে পরিবর্তন হচ্ছে সেটা আমাকে জানতে হবে, তা না হলে কিন্তু আমি এই সমাকলন করতে পারবো না। আর যদি একই প্রসেসে আমি গ্যাসের সংকোচন করে থাকি, অর্থাৎ খুব ক্ষুদ্র ক্ষুদ্র ধাপে আমি প্রতিটা ধাপে কি করছি যে এই ডিপি পরিমাণ তখন প্রেসার বাড়াবো আর ডিভি পরিমাণ ভলিউম তখন কমে যাবে, একই হয়ে যাবে ঘটনাটা। এক্ষেত্রে যেমন হয়েছিল সম্প্রসারণের ক্ষেত্রে হয়ে যাবে V2 গ্রেটার দেন V1, এটা হয়ে যাবে সম্প্রসারণের ক্ষেত্রে। যখন গ্যাসটার সম্প্রসারণ হবে তখন হয়ে যাবে V2 গ্রেটার দেন V1, আর V2 লেস দেন V1 হবে যখন আমি সংকোচন করব। আমি যখন গ্যাসটা সংকোচন করব তখন ওই একই হবে। আদর্শ গ্যাসের সমষ্ণ মানে কি? উষ্ণতা স্থির থাকবে, সমযুক্ত উষ্ণ সমষ্ণ, আইসোথার্মাল। সম্প্রসারণে এবার আমরা কৃতকার্য কিভাবে ক্যালকুলেট করব সেটা দেখব। সম্প্রসারণে পিভি কার্যটা আমরা নির্ণয় করব, ঠিক আছে? তাহলে আবার সেই পিস্টন, গ্যাস সিলিন্ডার নিলাম, এখানে ভারহীন ফ্রিকশনহীন মানে ঘর্ষণহীন পিস্টন আছে, এর ওপর কিছু চাপ ওয়েট দিয়ে দিলাম, তার ফলে এখানে আদর্শ গ্যাস আছে। তাহলে আমার যে সিস্টেম সেটা হচ্ছে আদর্শ গ্যাস। এই গ্যাসের নাম্বার অফ মোলস কত? n মোল আছে গ্যাসের, আর এর P1 প্রেসার, V1 ভলিউম আর T1 এর টেম্পারেচার, ঠিক আছে? এবার সমষ্ণ পরিবর্তনে আমি কি করলাম, গ্যাসের সম্প্রসারণ হয়েছে মানে পিস্টন এখানে পৌঁছলো আমার পিস্টন, তখন কন্ডিশন যেটা পাল্টালো সেটা হয়ে গেল P2 V2, আর এই T1টাকে T করে দিচ্ছি কারণ টেম্পারেচার যেহেতু ফিক্সড রয়েছে। এটা সমষ্ণ পরিবর্তন, তার ফলে এই গ্যাসটা T উষ্ণতায় সম্প্রসারিত হয়েছে, হয়ে এর চাপ হয়ে গেছে P2 V2 আর T। এবার এটা যেহেতু সমষ্ণ পরিবর্তন এবং পরাবর্ত প্রক্রিয়া, তাহলে এর কৃতকার্য কি হয়ে যাবে? W রিভার্সেবল ইকুয়াল টু মাইনাস সামেশন দিলাম, দিয়ে আমার ছিল PDV, আর লিমিট আমি এখানে বসাবো V1 থেকে V2। এই হয়ে গেল আমার রিভার্সেবল, W রিভার্সেবল ইকুয়াল টু PDV V1 থেকে V2। এবার T কিভাবে সমষ্ণ প্রক্রিয়ায় পরিবর্তিত হয়? n মোল গ্যাসের ক্ষেত্রে আমরা জানি PV ইকুয়াল টু nRT, PV ইকুয়াল টু nRT। তাহলে P ইকুয়াল টু আমি এখানে বসাবো, P ইকুয়াল টু আমি পেলাম nRT বাই V, ঠিক আছে? এবার আমি এখানে বসাচ্ছি সেটা, V1 থেকে V2
পি এর জায়গায় আমি বসালাম এন আর টি ভি ডিভি। এই এবার এর ইন্টিগ্রেশন করলে কি পাবো, মাইনাস এন আর টি কনস্ট্যান্ট, তো এন আর টি বাইরে চলে আসবে, যার ইন্টিগ্রেশন করব সেটা হচ্ছে ডিভি বাই ভি। এই ডিভি বাই ভি এর ইন্টিগ্রেশন করলে আমি পাবো এলএন ভি, এলএন মানে লগ বেস ই, তাহলে পেলাম মাইনাস এন আর টি এলএন ভি। এবার এখানে আপার লিমিট আর লোয়ার লিমিট বসালে আমি যেটা পাবো সেটা হচ্ছে v2 বাই v1। এটা না বুঝতে পারলে আর এটাকে ভেঙেই করছে, আমি পেলাম হচ্ছে ln v। এর আপার লিমিট আর লোয়ার লিমিট বসালে এরকম দাঁড়াবে, কি দাঁড়াবে, মাইনাস এন আর টি ln v2 মাইনাস ln v1। এবার যেহেতু ln আছে তো মাইনাস করলে আমি এটা v2 বাই v1 পেয়ে যাব। তাহলে w রিভার্সিবল আমার দাঁড়ালো কি, w রিভার্সিবল আমি পেলাম মাইনাস n আর t ln v2 বাই v1। খুব গুরুত্বপূর্ণ, এটা আমার অঙ্ক করতেও কাজে লাগবে। আজকের ক্লাসে অঙ্ক করব না, আমরা এর পরের ক্লাসে এই সূত্রগুলোকে কাজে লাগিয়ে অঙ্ক করব। এবার ln কে আমি লগে কনভার্ট করতে গেলে আমাকে গুণ করতে হবে 2.303 দিয়ে, তাহলে মাইনাস 2.303 n r t log v2 বাই v1। সবার কাছে এটা ক্লিয়ার হলো তো? তাহলে w রিভার্সিবল সমষ্ণ সম্প্রসারণ এবং অবশ্যই আদর্শ গ্যাসের ক্ষেত্রে, আদর্শ গ্যাস না হলে পিভি ইকুয়াল টু এনআরটি ইকুয়েশন কাজে লাগাতে পারবো না। তাহলে w রিভার্সিবল দাঁড়ালো 2.3 এনআরটি লগ v2 বাই v1। একে এবার যদি বয়েলের সূত্র আমরা দেখি তাহলে কি দেখতে পাবো, p1 v1 ইকুয়াল টু p2 v2। তাহলে v2 বাই v1 ইকুয়াল টু কি হবে, তাহলে v2 বাই v1 ইকুয়াল টু হয়ে যাবে p1 বাই p2। ঠিক আছে, p1 বাই p2 হয়ে গেল। তো এই সমীকরণে আমি p1 বাই p2 বসাবো। w রিভার্সিবল ইকুয়াল টু আমার দাঁড়ালো তাহলে মাইনাস 2.303 nRT একই সাথে লগ p1 বাই p2। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে যদি চাপের মান বলে দেয় তাহলেও আমি w রিভার্সিবল ক্যালকুলেট করতে পারবো, যদি ভলিউম অর্থাৎ আয়তনের মান বলে দেয় তাহলেও আমি w রিভার্সিবল ক্যালকুলেট করতে পারবো। এখানে r কনস্ট্যান্ট, r এর মান আমরা জানি, t এর মান নিশ্চয়ই বলে দেওয়া থাকবে যে কোন উষ্ণতার বিরুদ্ধে বা এই কাজটা হলো। তাহলে চাপ আয়তনিক কার্য আমরা সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে এই সূত্রের সাহায্যে এবং এই সূত্রের সাহায্যে নির্ণয় করতে পারবো। w রিভার্সিবল তাহলে কি দাঁড়ালো আমি আরেকবার লিখছি, তোমরা আমার সাথে সাথে খাতায় কপি করো, তাহলে কিন্তু জিনিসগুলো খুব ইজি হয়ে যাবে, সহজে মনে রাখতে পারবে। সমীকরণ কি দাঁড়ালো, nRT ln v2 বাই v1। এবার ln টাকে আমি যদি কনভার্ট করি লগে, মাইনাস 2.303 nRT log v2 বাই v1। আরেকটা সমীকরণ আমি যেটা পেয়েছি p দিয়ে, সেটা হচ্ছে w রিভার্সিবল মাইনাস nRT ln p1 বাই p2 মাইনাস 2.303 nRT log p1 বাই p2। এটা আমার কার্যের সমীকরণ। এখানে অবশ্যই মনে রাখতে হবে যে w রিভার্সিবল এক্ষেত্রে নেগেটিভ বা ঋণাত্মক, তার কারণ কি, তার কারণ এখানে সিস্টেম কার্য করেছে, সেই জন্য এটা ঋণাত্মক হলো, যেটা আমাদের নিয়মের কনভেনশন।
আরেকটা কি, যেহেতু সম্প্রসারণ হয়েছে সেই কারণে V2 গ্রেটার দেন V1 হবে, অর্থাৎ V2 বড় V1 ছোট। আরেকটা যে P1 বেশি P2 কম, এক্ষেত্রে সম্প্রসারণ হয়েছে সেই কারণে V2 বেশি বড়। একই রকম ভাবে যদি সংকোচন হয়, সম্প্রসারণ না করে আমি যদি গ্যাসটা সংকোচন করি, একই রকম ক্যালকুলেশনে আমি কার্যের মানই একই পাবো। এটা আমার একই সমীকরণ, এই সমীকরণটাও একই। যদি আমি গ্যাসটা সংকোচন করি তাহলে শুধু কি হয়ে যাবে, এক্ষেত্রে V2 হয়ে যাবে ছোট, V1 বড় হয়ে যাবে যেহেতু গ্যাসের সংকোচন হচ্ছে, আর P1 বড় হয়ে যাবে, P1 ছোট হবে, P2 বড় হয়ে যাবে। এবং সংকোচনের ক্ষেত্রে তাহলে এটা হচ্ছে সম্প্রসারণ, সম্প্রসারণের ক্ষেত্রে V2 এটা, আর সংকোচনের ক্ষেত্রে হবে V2 বড় ছোট, V1 বড়, P1 ছোট, P2 বড়। তখন W রিভার্সিবল হয়ে যাবে পজিটিভ বা ধনাত্মক। ইররিভার্সিবল প্রসেস, ইররিভার্সিবল অপরাবর্ত প্রক্রিয়ায়, তাহলে অপরাবর্ত প্রক্রিয়ায় চাপ আয়তনিক কার্য PV ওয়ার্ড, ছোট করে লিখলাম, চাপ আয়তনের কার্য লিখতে গেলে অনেক বড় লিখতে হতো, তাই শুধু PV ওয়ার্ড লিখলাম। এক্ষেত্রে আমার এটা সিস্টেম, গ্যাসের সিলিন্ডার আছে, এখানে এক্সটার্নাল প্রেসার আছে, পিস্টনটা অবশ্যই ভারহীন আর ঘর্ষণহীন। এখানে গ্যাস রয়েছে কিছু পরিমাণ, গ্যাসের P1 চাপ আর V1 এর ভলিউম। এক্ষেত্রে অপরাবর্ত প্রক্রিয়ায় সম্প্রসারণ করছি আমরা। তাহলে প্রথমে আমরা দেখছি সম্প্রসারণ। সম্প্রসারণের ক্ষেত্রে PV ওয়ার্ড, সম্প্রসারণের ক্ষেত্রে কি হবে, হঠাৎ করে এই ক্ষেত্রে এই যে সিস্টেমটা, এটা চাপ আয়তনিক সাম্যাবস্থাতেও আছে, এই চাপটা বাহ্যিক চাপের সমান। এবার কি করা হলো, অপরাবর্ত প্রক্রিয়া মানে হঠাৎ করে চাপটাকে কমানো হয়ে P2 করা হলো, এবং ভলিউম বেড়ে V2 হবে যতক্ষণ না ওই বাহ্যিক চাপ P2 এর সমান হচ্ছে, ততক্ষণ অবধি ভলিউম বাড়তে থাকবে, V2 অবধি বাড়বে। তো আমি এক্ষেত্রে আমার যে কার্য সেটা হচ্ছে W ইররিভার্সিবল, IRR ফর ইররিভার্সিবল। কি করে আমি পাবো সেটা, মাইনাস V1 থেকে V2 মাইনাস সামেশন V1 থেকে V2 আর P2 dV, এই হচ্ছে আমার W ইররিভার্সিবল এর সমীকরণ। এটাকে করলে আমি কি পাবো, P2 হচ্ছে স্থির, সেই কারণে P2 dV কে ইন্টিগ্রেশন করলে V পাবো, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে V2 মাইনাস V1। ঠিক আছে, যাদের অঙ্ক নেই তাদের ইন্টিগ্রেশন বুঝতে একটু অসুবিধা হয়। dV বাই V তার ইন্টিগ্রেশন করলে আমরা পাই ln V। ln থেকে লগে আসতে গেলে আমাকে যে কোনো ক্ষেত্রে 2.303 দিয়ে গুণ করতে হবে। আচ্ছা, আর অনেক ক্ষেত্রেই অনেকের কেমিস্ট্রি আছে কিন্তু অঙ্ক নেই, তাদের ক্ষেত্রে এই টার্মগুলো আমার মনে হয় মুখস্থ করে নেওয়াই ভালো। যে dV বাই V এর ইন্টিগ্রেশন করলে আমি কি পাবো, dV বাই V এর ইন্টিগ্রেশন করলে আমি ln V পাবো, আর এক্ষেত্রে আমি dV এর ইন্টিগ্রেশন করে শুধু V পাবো। শুধু V কে আপার লিমিট হচ্ছে V2 মাইনাস লোয়ার লিমিট বিয়োগ করে দেবো, তাহলে V হলো, V ছিল আমার, হয়ে গেল V2 মাইনাস V1। এটা হয়ে গেল অপরাবর্ত প্রক্রিয়ায় যদি গ্যাসের সম্প্রসারণ হয় তাহলে চাপ আয়তনিক কার্য। এবার এক্ষেত্রে যদি n মোল আদর্শ গ্যাস থাকে, n মোল আদর্শ গ্যাস, তাহলে কি হবে, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে সমীকরণ আছে PV ইকুয়াল টু nRT। তাহলে V2 আর V1 এর মান বসাবো আমরা। V2 ইকুয়াল টু কি হয়ে যাবে,
nRT বাই P2, V1 ইকুয়াল টু হয়ে যাবে nRT বাই P1। এই দুটো আমরা এবার এই সমীকরণে বসাবো। বসালে কি পাবো? বসালে পাচ্ছি W ইররিভার্সিবল ইকুয়াল টু, আমার সাথে সাথে খাতায় করতে থাকো, দরকার হলে ভিডিও পজ করে করে খাতায় লিখবে। তাহলে P2, আমি V2 এর জায়গায় মান বসাচ্ছি nRT বাই P2 মাইনাস nRT বাই P1। এবার এখান থেকে আমি nRT কে কমন নিচ্ছি, nRT কে কমন নিলাম। আমার সামনে কিন্তু একটা মাইনাস ছিল, মাইনাস বসালাম, মাইনাস মাইনাস আমি বসাতে ভুলে গেছিলাম। তোমরাও যদি ভুলে যাও তাহলে অঙ্ক মিলবে না আর নম্বর আমার কাটে যাবে। তার এক্ষেত্রে আমি দেখাই এটাকে P2 বাই P2 হলো, আর এই P2টা এখানে এলো, আর এক্ষেত্রে এই P2টা এর সাথে গুণ হয়ে দাঁড়াবে P2 বাই P1। এই P2 P2 কেটে গেল, তাহলে এখানে আমি কি পাবো? এখানে আমি পাবো শুধু 1। এটা হচ্ছে W ইররিভার্সিবল। আমি এইভাবে তাহলে ক্যালকুলেট করতে পারবো। W ইররিভার্সিবল ইকুয়াল টু আমার দাঁড়ালো nRT ইন্টু 1 মাইনাস P2 বাই P1। এক্ষেত্রে আমরা কি জানি যে P2টা হচ্ছে ছোট, আমি হ্রাস করেছি তবে ভলিউম বৃদ্ধি পেয়েছে, P1 কম। তাহলে এক্ষেত্রে W ইররিভার্সিবল কি হবে? W ইররিভার্সিবল কিন্তু ঋণাত্মক হবে। ঋণাত্মক কেন হবে? তার কারণ এখানে সিস্টেম কাজ করেছে ঋণাত্মক। যখন এই বাহ্যিক প্রেসারের এগেইনস্টে কোনো সিস্টেম গ্যাস সম্প্রসারিত হয় তখন যে কার্য সম্পাদিত হয়, সেক্ষেত্রে গ্যাস যেহেতু কার্য করে, সিস্টেম কার্য করছে, পরিবেশের ওপর কার্যটা হচ্ছে, তার ফলে এই কাজটা ঋণাত্মক। অপরাবর্ত ইররিভার্সিবল সংকোচন, গ্যাসের সংকোচন করব আমরা, তাতে পিভি ওয়ার্ক কি হবে? পিভি কার্য, তার মানটা এবার আমরা দেখব। তাহলে আমি একটা গ্যাস সিলিন্ডার নিয়েছি, এখানে গ্যাস রয়েছে, এই তার পিস্টনটা ভারহীন, ঘর্ষণহীন, আর এখানে যে গ্যাস রয়েছে সেটা তাপগতীয় সাম্যাবস্থায় আছে। তাহলে এখানে কিছু গ্যাস অণু আছে, তা সেটা তাপগতীয় সাম্যাবস্থায় আছে, তাই পিস্টন নড়াচড়া করছে না, বাহ্যিক চাপ আর গ্যাসের চাপ সমান, সেই মানটা হচ্ছে P1। এবার কি করা হলো, যেহেতু অপরাবর্ত পরিবর্তন, হঠাৎ করে কিছুটা চাপ বাড়ানো হলো, চাপ বাড়ানোর ফলে P2 করা হলো চাপ বাড়িয়ে, তার ফলে ভলিউম কমে গিয়ে হয়ে গেল V2। তাহলে W ইররিভার্সিবল সংকোচনের ক্ষেত্রে কি হবে? মাইনাস PEX dV আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট টু আপার লিমিট, লোয়ার লিমিট V1 আপার লিমিট V2। এবার এই PEX সমান সমান P, PEX সমান সমান P, যতক্ষণ P এক্সটার্নাল গ্যাসের চাপের সমান হবে ততক্ষণই গ্যাসটা সংকুচিত হবে। তো এটা হচ্ছে স্থির বাহ্যিক চাপ, সেই জন্য স্থির বাহ্যিক চাপ P এক্সটার্নাল ইকুয়াল টু, আর P এক্সটার্নাল ইকুয়াল টু স্থির বাহ্যিক চাপ, P হচ্ছে গ্যাসের চাপ, যতক্ষণ পর্যন্ত না এই দুটো সমান হবে ততক্ষণ গ্যাসটা প্রসারিত হবে। তো PdV, আর ইন্টিগ্রেশন চিহ্ন সামনে মাইনাস, ভুলবো না কিছুতেই মাইনাসের কথা, আর আমার সাথে সাথে খাতায় পড়তে থাকো। তাহলে কি দেখতে পাচ্ছি? P পেয়ে গেলাম ইন্টিগ্রেশনের বাইরে, dV এর ইন্টিগ্রেশন করলে পাবো V। এবার যেহেতু লিমিট দেওয়া আছে, যদি লিমিট না থাকতো আমি এখানে শুধু V লিখতাম, লিমিট আছে যেহেতু, তাহলে হয়ে যাবে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। এই সূত্রের সাহায্যে আমি W ইররিভার্সিবল ক্যালকুলেট করতে পারবো। এবার যদি আমার কাছে n মোল আদর্শ গ্যাস থাকে, আগের যেমন দেখেছিলাম সেরকমই হবে, n মোল আদর্শ গ্যাস, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হয়ে যাবে
পিভি ইকুয়াল টু এন আর টি, এই সমীকরণ। তো সেখান থেকে এই সমীকরণে আমি কাজে লাগাচ্ছি, এটা তাহলে P2 মাইনাস P2 ভি এর জায়গায় বসাচ্ছি এন আর টি বাই P2 মাইনাস এন আর টি বাই P1, এই করলাম। এন আর টি কমন নেব আর P2 দিয়ে গুণ করব, মাইনাস এন আর টি P2 বাই P2 মাইনাস P2 বাই P1, তাহলে আমি পেলাম মাইনাস এন আর টি, এটা 1 হয়ে গেল, P2 কেটে গিয়ে মাইনাস P2 বাই P1। এক্ষেত্রে তাহলে আমি n মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে W ইররিভার্সিবল এইভাবে ক্যালকুলেট করতে পারবো। যদি গ্যাসের সংকোচন হয় তাহলে কি হবে, P2 গ্রেটার দ্যান, P2 কে আমি বাড়িয়েছি তবে গ্যাস সংকুচিত হয়েছে P1, P2 গ্রেটার দ্যান P1 হলে এই মানটা ঋণাত্মক হয়ে যাবে, তাহলে W ইররিভার্সিবল এর ক্ষেত্রে কি হয়ে যাবে, ধনাত্মক, পজিটিভ হয়ে যাবে। তাহলে গ্যাসের সংকোচনে যে কার্য পেলাম সেটা ধনাত্মক হয়ে যাবে। কনভেনশনেও তাই দাঁড়াচ্ছে যে গ্যাসের ওপর যদি মানে সিস্টেমের ওপর যখন কার্য করা হবে, যখন সিস্টেমের ওপর পরিবেশ কার্য করবে তখন সেই কার্যটা ধনাত্মক হয়ে যাবে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, মন দিয়ে ভিডিও দেখতে থাকো। পরের ক্লাসে আমরা এই সূত্রগুলোকে কাজে লাগিয়ে অঙ্ক করব এবং এটা পরীক্ষাতেও খুব আসে এবং নিজেরা এই সমীকরণগুলো খাতায় লিখে লিখে প্র্যাকটিসও করবে।